আমদানির পরেও চালের দাম লাগাম নেই রাজধানীর বাজারে। 40 টাকায় চাল কেনার সংস্কার চায় বিএনপি। নির্বাচন করতে এত সংস্কারের দরকার, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। হাজারীবাগে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, 2.5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে পুড়েছে কয়েক কোটি টাকার পণ্য ও মেশিনারিজ। এমবিবিএস ভর্তি পরীক্ষায় 1.5 লাখের বেশি শিক্ষার্থী। দুর্বল সবল মেডিকেল কলেজ একীভূতের পরিকল্পনা। যদি আমরা কোয়ালিটি ঠিক রাখতে না পারি, আমি যদি প্রফেসর দিতে না পারি, হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। তা বন্ধ করা যাবে না, বন্ধ করতে হলে মার্চ করে দেবো। এবং জলবায়ু পরিবর্তনে অনেকটাই ম্লান মাঘের চিরচেনা রূপ। ঋতু বৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার দাবি। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তন্ময় কুমার রায়। চালের বাজারের অস্থিরতা যেন কমছেই না। আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। এদিকে শীতের পিঠাপুলির অন্যতম উপাদান গুড়ের দাম বেড়েছে, তবে বাজারে সরবরাহ ভালো থাকায় নাগালের মধ্যেই শীতকালীন সবজির দাম। বিস্তারিত জানাচ্ছেন মিয়া আমিরুল। ভারত থেকে চাল আমদানি হলেও দামে খুব একটা প্রভাব দেখা মেলেনি বাজারে। আমনের ভরা মৌসুমেও রাজধানীতে অস্থির চালের বাজার। সব ধরনের চালেই বস্তাপ্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। আতপ চাল মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 84 টাকা দরে। আর বাসমতি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজিতে 96 টাকা। কাটারি নাজির 84 টাকা আর চিনি গুঁড়া বিক্রি হচ্ছে 126 থেকে 128 টাকা। মিনিকেট মানভেদে 72 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। গত 1.5-2 মাস আগে যে পালকি আমি কিনেছিলাম 1900 টাকা 25 কেজির বস্তাতে, আজকে এটা 2200 টাকা। নতুন ধানের চাল পুরোদমে বাজারে না আসায় দামের ঊর্ধ্বগতির অভিযোগ বিক্রেতাদের। বাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি করছে, তারপরে আমাদের দেশে কিন্তু সিজনও আসছে। আমরা কিন্তু ভোক্তাদেরকে বলছিলাম সিজন আসতেছে, চালের দাম কমবে, তো কমে না তো বরংশ বাড়ছে। চাল পর্যাপ্ত পরিমাণে আছে, শুধু দামটা বেশি। আর মিলাররা প্রতিদিন দাম বাড়াচ্ছে, দাম আমরা বাড়তি দিয়ে কিনতেছি, বাড়তি বিক্রি করতেছি। এদিকে শীতের পিঠাপুলির অন্যতম উপলক্ষ আতপ চালের সাথে পাল্লা দিয়ে বেড়েছে খেজুর ও আখের গুড়ের দামও। মান বেঁধে বিক্রি হচ্ছে 180 থেকে 230 টাকারও বেশি। সবচেয়ে বেশি চাহিদা খেজুরের গুড় মিলছে 280 থেকে 300 টাকার মধ্যে। আখের পাটালি গুড় 140 টাকা আর আখের ঝোলা গুড়ের দাম 150 টাকা। দামের ঊর্ধ্বগতিতে শীত উদযাপনে ভাটা পড়েছে নগরবাসীর। এখন পিঠা সেজেন, এখন শীত মৌসুম, সবাই পিঠা খাবে, এই যে নারকেলের দাম 180 টাকা। তা আমাদের পক্ষে তো মনে করো যে কঠিন হয়ে যায়। দাম হ্যাঁ একটু বেশি, এখন উপায় নাই তো, সব জায়গায় একই রকম। বাসায় পিঠে বলে আজ মানে গুড় বগুড়ো থেকে আনছি, খেজুরের গুড়, আর এটা এমনি করার জন্য আর কি, মুড়ির মোয়া খাওয়ার জন্য। গতবার তুলনায় প্রতি বছরই দেখা যায় যে কেজি প্রতি 2-4-5 টাকা করে বাড়তেছে। বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দামে স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। মিয়া আমিরুল, এখন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নিরপেক্ষ নির্বাচন দিতে বেশি সংস্কার দরকার নেই। জনগণ 40 টাকায় চাল পাবে এমন সংস্কার প্রয়োজন। শুক্রবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ আন্দোলন অন্তর্ভুক্ত করার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। যেই দলের হোক, যেই মতের হোক, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে কারা, কার ইঙ্গিতে, কিসের আলামত এখনো 80 টাকা চাল কিনতে হয়? 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ
40 টাকার চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। হাজারীবাগের বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে পুড়েছে বেশ কয়েকটি জুতা ও সুতার কারখানা। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটিতে প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও জানায় তারা। আরও জানাচ্ছেন সানিম মৃধা। এভাবেই হাজারীবাগের ফিনিক্স ভবন এলাকা আগুনে নিজের কারখানা পুড়ে যাওয়ার চিত্র দেখে কাঁদছিলেন একজন ব্যবসায়ী। আগুনে নিজের সর্বস্ব হারিয়ে নির্বাক সুতার কারখানার এই মালিক। তার মতো আরও কয়েকজন আগুনে হারিয়েছেন তাদের ব্যবসা ও পুঁজি। কারো জুতা, কারো চামড়া, আবার কারো ছিল সুতার কারখানা। রুটি রুজির সম্বল হারিয়ে তারা দিশেহারা। যে চামড়াগুলো যেখানে ছিল, যেখানে আমরা চামড়াটা ফিনিশ করি, প্রসেস করি, ওই চামড়ার মূলত ফ্লোরটাতে আগুন লাগছে। এখন আমি জানি না আমার কি অবস্থা। আমাদের 6টা মেশিনের দামে আছে 6 কোটি টাকার উপরে। তারপরে কাঁচামাল আছে, স্টোর আছে। আমরা সিজনের জন্য চায়না থেকে ইম্পোর্ট করছি অনেক টাকার মাল। গার্মেন্টস সেক্টর আছে, এখানে ফাস্ট ফুড আছে, বিভিন্ন কোম্পানিগুলো এখানে কাজ করে। শুক্রবার দুপুরে হাজারীবাগের ফিনিক্স ভবনে 5 তলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে একে একে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চামড়া ও সুতার কারণে দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাসেবল আইটেম দিয়ে, মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে, যেটা অতি সহজেই আপনার আগুন আপনার বেলে ফ্লাশ ওভার হয়ে উপরের দিকে উঠে যায়। এর আগেও আরও 2 বার আগুন লেগেছিল ভবনটিতে। বারবার সতর্ক করা হলেও ভবন কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। আদতে এটা আমরা বলবো না যে এখানকার যে ধরনের প্রোডাক্ট রয়েছে, অথবা যে প্রত্যেকটা ফ্লোরে যে ভিন্নতার একটা, মানে এক একটা ফ্লোর এক এক টাইপের, কোনোটা গার্মেন্টস, কোনোটা প্লাস্টিক দ্রব্যের আপনার স্টোর। সুতরাং এটা এখানে সেই হিসাবে যেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল, এটা খুবই নগণ্য, একদম খুবই, মানে না বললেই চলে, একেবারেই স্বল্প মাত্রায় ছিল। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যৌথভাবে কাজ করেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। সানিম মৃধা, এখন, ঢাকা। প্রকৃতির বিশ্রাম আর বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে মাঘ মাস। কুয়াশা, শিশির আর কৃষকের সোনালি রোদে মাঠে নামার দৃশ্য এ মাসে সজীবতা ছড়ায়। খেজুরের রস সংগ্রহ ও পিঠা পায়েসের ঐতিহ্য মাঘের চিরচেনা অনুষঙ্গ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এর রূপ ক্রমশ ম্লান হয়ে আসছে। শহরে দূষণ আর নাগরিক ব্যস্ততায় মাঘের নৈসর্গিক সৌন্দর্য হারাচ্ছে প্রতিদিন। দূষণের ছোবল থেকে ঋতুকে বাঁচাতে পরিবেশের প্রতি ভালোবাসা এবং সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। সুমন সরকারের ছবিতে শাহাদাত অফরের প্রতিবেদন। কুয়াশার চাদর মেখে আছে প্রকৃতি। এ যেন প্রশান্তির সময়, প্রকৃতির বিশ্রাম, শীতের শেষ স্পর্শ। অন্যদিকে বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে মাঘ। কুয়াশার স্নিগ্ধ আলিঙ্গন, শিশিরের ছোঁয়া এবং দিগন্তজোড়া মাঠের সজীব প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ভর করে এ মাসেই। সোনালি রোদে কৃষকেরা মাঠে নামে, মিষ্টি উষ্ণতায় গতি পায় কাজ। শহরের বুক জুড়ে মাঘ তার কথা না রাখলেও কথা রেখেছে কৃষ্ণকলি, বোতাম, জিনিয়া, কসমস ও গাদা। অন্যদিকে গাছিদের বাড়ির উঠানে চলে খেজুরের রস জাল দেওয়ার কাজ। পৌষ এবং মাঘ মাসের মধ্যে সবথেকে বেশি রস পাওয়া যায় এই মাঘ মাসেই। মাঘ মাসের যে রস সংগ্রহ, সেটির পরে এখানে চলছে রস জাল দেওয়ার কাজ। আর আগের মতো শীত নেই, নেই কুয়াশাও,
তবু যারা গাছে আছে তারা কাজ করে যাচ্ছেন তাদের চিরচেনা সেই পেশারই। এই মাসে তীব্র শীতের প্রভাব যেমনি কমেছে তেমনি কমেছে খেজুরের গাছ আর রসের আহরণ। গুড়ের চাহিদা বেশি, রস আমাদের অল্প হইতেছে, কম হইতেছে, তাই দিয়েই আমরা কোনোরকম করে বানাইতেছি। শীত কম, মূল্য কম, আগে শীত বেশি পড়তো, অনেক কুয়াশা থাকতো, মানে কিছু দেখা যেত না ডানি বাই। এখন তো হে কুয়াশা হে পদের নাই। মাঘের শীতে বাঘ পালায়, এই প্রবাদ শৈত্যপ্রবাহ সম্পর্কে জানান দিলেও জলবায়ু পরিবর্তনে মাঘ এখন আর আগের মতো স্বচ্ছরূপে ধরা দেয় না। এখনকার মাঘ হারিয়ে যায় দূষণে, কুয়াশা না ধূলির স্তর, এই তর্কে ফুরিয়ে যায় মাঘ। বাঙালির নানা উৎসব দূষণে এবং নাগরিক জটে উদযাপনের রং হারাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে আমরা লক্ষ্য করছি জাস্ট একটি উকি দিয়েই মনে হয় যে শীত চলে যায়। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো এখন ফুটে উঠেছে। ফুলের রেণুর উপরে ধুলাবালির আস্তরণ পড়ে থাকে, কীটপতঙ্গ পরাগায়নের জন্য যেতে চায় না, পাখিরা ওই ফুলে মধু আহরণের জন্য আসে না। ফলে গ্রামের সৌন্দর্য এখনও কিছু অবশিষ্ট আছে, কিন্তু শহরের ক্ষেত্রে সেই শীতের সৌন্দর্য অনেকাংশেই ম্লান হয়ে যাচ্ছে দিনে দিনে। ঋতুরূপের মাঘ এখন কেবলই স্মৃতি। খেজুরের রসের পিঠা, দুধের পুলি, এসব ছিল অনেকের শৈশবের শীতের অনুষঙ্গ। মানুষ এখন বড় মিথ্যাবাদী হয়ে গিয়েছে, সত্যি কথা কেউ বলে না, ঋতুও মিথ্যাবাদী হয়ে গেছে। শীতকালে শীত আসে না, হঠাৎ শীত, একদিন দুদিন আবার নাই। দাদার বাড়িতে এক ধরনের পিঠা, নানার বাড়িতে একরকম পিঠা। এখন আমার চোখে আমার নানি আম্মার ছবি ভাসে, দাদি আম্মার ছবি ভাসে, এবং তারা যে পিঠা বানিয়ে দিতেন সেই স্মৃতি এখনও ভাসে, এখনও ভুলিনি। একবার সুনীল গঙ্গোপাধ্যায় আসলেন পশ্চিমবঙ্গ থেকে, হুমায়ুন স্যারের আমন্ত্রণে। ক্যাপ কিনলাম, গ্লাভস কিনলাম, এবং গ্রামের সব মহিলারা এক লাইনে বসা, মাথায় ক্যাপ পরে পিঠা বানাচ্ছে, অনেক পদের পিঠা। এবং আমার মনে আছে সুনীলদা দেখে মানে অনেকক্ষণ শুধু তাকিয়েছিলেন যে মানে কারবারটা কি। মাঘের ঋতু বৈচিত্র্য এখনো খানিকটা দেখা মেলে গ্রামীণ নগর জীবনে। এখানে গল্প জমে উষ্ণ চায়ের আড্ডায়। বিকেল হতেই শিশুদের উচ্ছ্বাস বাড়ে, ঝাঁক বেঁধে উড়ে যায় অচেনা অতিথি। মাঘের শীতে পানিতে ঝাঁপ দিতে ভয় নেই মাছরাঙার। এ যেন সেই জীবনানন্দকে মুগ্ধ করা বাংলার মাঘের শেষ বিকেল। সন্ধ্যায় সূর্যাস্তের সাথে সাথে দিগন্ত হয়ে ওঠে নিস্তব্ধ, তবু সেখানে দেখা নেই সেই চিরচেনা কুয়াশামাখা শীতের। এখন প্রকৃতি ও মানুষ কান পেতেছে বসন্তের পায়ের আওয়াজের। শাহাদাত অফরো, এখন মানিকগঞ্জ। দক্ষ চিকিৎসক তৈরিতে দুর্বল মেডিকেলকে সবল মেডিকেলের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্মত শিক্ষক নিয়োগ বাড়ানোর কথাও ভাবছে সরকার। সকালে মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এবার প্রতি আসনের বিপরীতে মেডিকেল ভর্তি পরীক্ষার লড়াইয়ে অংশ নিলেন 25 জনের বেশি শিক্ষার্থী। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। শুক্রবার সকাল থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন কেন্দ্রে আসতে থাকেন ভর্তির ছোড়া। পরীক্ষা চলে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, দক্ষ চিকিৎসক তৈরিতে তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজকে সবল মেডিকেল কলেজের সাথে একীভূতের চিন্তা করছে সরকার। একই সাথে স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্মত শিক্ষক নিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি।
যদি আমরা কোয়ালিটি ঠিক রাখতে না পারি, আমি যদি প্রফেসর দিতে না পারি, আমি যদি ভালো শিক্ষক না পাই, তাহলে আমার ভালো ডাক্তার কোত্থেকে তৈরি হবে? তো কাজে এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে, আমরা ভাবার চেষ্টা করছি এবং হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। সেক্ষেত্রে কি বন্ধ করে দিবেন আপা? এরকম বন্ধ করে, এটা বন্ধ করা যাবে না। বন্ধ করতে হলে মার্চ করে দেবো। আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পড়াশোনাগুলো তাদের ভালোভাবে হয়। 37টি মেডিকেল কলেজে 5,380টি আসন এবং 67টি বেসরকারি মেডিকেলে 6,000-এর বেশি আসন, যেখানে এবার আবেদন জমা পড়ে 1,35,000-এর বেশি। সেই হিসেবে এবার একটি আসনের বিপরীতে 25 জনের বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছে। দেশে 19টি পরীক্ষা কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হলো এই পরীক্ষা। ময়মনসিংহের 3টি, চট্টগ্রামের 5টি, বরিশালের 2টি এবং সিলেটের 3টি ভেন্যুতেও দেখা গেছে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই এসব কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলেন মানসম্মত প্রশ্নের কথা, জানান সাধারণ জ্ঞান অংশে শহীদ আবু সাইদকে নিয়েও প্রশ্ন আসার কথা। কোশ্চেন হচ্ছে স্ট্যান্ডার্ড ছিল, তো ভালো সবকিছু মিলিয়ে ছিল। আর আমাদের সাম্প্রতিক নিয়ে কোশ্চেন ছিল, আন্দোলনে যেটা ঘটলো, আবু সাইদের মৃত্যু কবে ছিল। পরীক্ষা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আশাবাদী আছি যে পাইব, হয়তো চান্স হয়ে যেতে পারে। এইচএসসি পরীক্ষা চলাকালে জুলাই আন্দোলনে পরিস্থিতি অনুকূলে না থাকায় বারবার স্থগিত হয় পরীক্ষা। শেষমেশ অর্ধেক পরীক্ষা আর দেওয়াই হয়নি শিক্ষার্থীদের। কিন্তু সেই পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হলেও মেডিকেল পরীক্ষা দিতে হয়েছে পুরো সিলেবাসেই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরে আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকালে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে দলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। একা থাকার দুঃখ বড় ভূতা, চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ঠিকই তোমরা বলেছো, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। শেখ হাসিনাকে ভারত কোন স্ট্যাটাসে রেখেছে সে বিষয়ে প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর জুলুম করছে। দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি অভিযোগ করে বলেন, শেখ পরিবারের আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে কাজ করেছে পতিত সরকার। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুইটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দেবেন কি করে? এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? তার কোনো উত্তর নেই, এটা দিয়ে যাচ্ছে। জন আকাঙ্ক্ষা পূরণে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রধান। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান। বলেন, মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না, তারা পরিবর্তন চায়। গত 53 বছর যেসব দল ক্ষমতায় ছিল, জনগণকে তাদের আর নতুন কিছুই দেবার নেই। ভারতের দোসরদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। চাঁদাবাজদেরকে, এই চাঁদাকি টাকা দখলকারীদেরকে, খুনিদেরকে, কুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা পিয়ার সিস্টেমে, ওই নিম্নকক্ষ বলেন, উচ্চ কক্ষ বলেন, সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে, নাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সরকার আন্তরিক হলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
যে কোনো দেশে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে সেই গণতন্ত্রে বিশ্বাসের যে প্রতিফলন সেই প্রতিফলন করার শুধু একটি মাত্র পথ রয়েছে, সেটা প্রতিফলন হতে পারে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। মানুষের ইচ্ছার প্রতিফলন হতে হবে এবং সেই প্রতিফলনের ফলশ্রুতিতে যেই দলটিকে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দেয় তারাই ভোটটা পাবে। এদিকে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন চাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার গুরুত্বপূর্ণ। যেটি যৌক্তিক হবে আমরা সেটিতে কখনো দ্বিমত করব না, কিন্তু যদি এটা বলা হয় যে এবছরের জুন, এটা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক। তো সেই জায়গায় আমরা মনে করি যে একটা স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। তো সেই জায়গা থেকে সংস্কারগুলো হওয়ার পরপরই আমাদের যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যে একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি সেটি হবে বলে আমরা মনে করি। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। সহকর্মী আসিফ ইকবাল আছেন বাণিজ্য মেলা প্রাঙ্গণে, চলে যাচ্ছি তার কাছে। আসিফ, মেলার অর্ধেকেরও বেশি সময় পার হয়েছে এবং একই সঙ্গে আমরা এর আগের যে সময়গুলোতে দেখেছি ক্রেতা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে, কিন্তু বিক্রেতারা বলছিলেন যে যে পরিমাণ দর্শনার্থী আসছেন সে পরিমাণ বিক্রি বাড়ছে না। এবার কি সেই আক্ষেপ কিছুটা কাটলো কিনা আজকে সাপ্তাহিক ছুটির দিনে এসে? বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, সাপ্তাহিক ছুটির দিন, বিগত সময়গুলোতে এই মেলায় যেই ব্যাপারটি দেখা গিয়েছিল যে দর্শনার্থীদের একটি খরা দেখা গিয়েছিল এবং দর্শনার্থী যে পরিমাণ ছিল সেই পরিমাণ আসলে বেচা বিক্রিও হচ্ছিল না, সেই অভিযোগও আমরা কিন্তু বিক্রেতাদের কাছ থেকে পেয়েছি। কিন্তু আজকের দিনে যেটি দেখতে পাচ্ছি, আমরা আজকে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আছি এবং আমরা দেখছি যে সময় যতটা বাড়ছে, সময় বাড়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের ভিড় যেমন বাড়ছে সেই সাথে কিন্তু বেচা বিক্রির পরিমাণও বাড়ছে। আমরা ক্যামেরার চোখে যদি আপনাদের একটু দেখাই, যারা যারা দর্শনার্থী এখানে আছে সবার হাতেই কোনো না কোনো ব্যাগ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিক্রেতাদের যে আক্ষেপটা ছিল যে দর্শনার্থী বাড়ার সাথে সাথে তাদের বিক্রিটা সেই পরিমাণে বাড়েনি, সেই আক্ষেপটা আসলে কিছুটা হলেও ঘুচেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সবার হাতেই কম বেশি কোনো না কোনো ব্যাগ দেখা যাচ্ছে, সবার হাতেই কিছু না কিছু ক্রয়কৃত যে মালামাল দেখা যাচ্ছে। অর্থাৎ বিক্রির যেই লক্ষ্যমাত্রাটি ছিল বিক্রেতাদের, সেটিও আসলে কিছুটা পূরণ হচ্ছে। আর যেটি বলছিলেন যে সাপ্তাহিক ছুটির দিনে মেলার অর্ধেকটা সময়ও পেরিয়ে গেছে। সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীর পরিমাণ কিন্তু অনেক বেশি। আমরা মেলার শুরুতে যে জিনিসটা দেখা গিয়েছিল যে মেলার যেই দূরত্বটি, ঢাকার থেকে মেলার যে দূরত্বটি, সেই কারণে কিন্তু মেলায় বেচা বিক্রি যেমন কম ছিল সেই অনুপাতে কিন্তু দর্শনার্থীর পরিমাণ আরও কম ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে মেলার সময় যতটা বাড়ছে, অর্থাৎ মেলাটি যতটা শেষের দিকে যাচ্ছে ততটাই কিন্তু মেলার দর্শনার্থীর পরিমাণ বাড়ছে। আর তন্ময়, আপনাকে যদি জানিয়ে রাখি, আমরা মেলা প্রাঙ্গণ ঘুরে যে জিনিসটি দেখতে পাচ্ছি যে মোটামুটি সব স্টলগুলোতেই ক্রেতা সমাগম কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে কিন্তু গৃহস্থালী যে জিনিসপত্র সেগুলোতে কিন্তু আমরা সবচেয়ে বেশি বেচা বিক্রি দেখতে পেয়েছি এবং গৃহস্থালী জিনিসপত্রের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে গহনার যে দোকানগুলো আছে, শিশুদের যে খেলনার যে দোকানগুলো আছে, সেগুলোতে কিন্তু আমরা ব্যাপক ভিড় দেখতে পেয়েছি। আর মেলার বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি যে বেচা বিক্রি নিয়ে তাদের আসলে মতামতটা কি। সেই ক্ষেত্রে বিক্রেতাদের যে মতামতটা আমরা পেয়েছি, তারা বলছেন যে মেলার সময়টা যত বাড়ছে তাদের কিন্তু বেচা বিক্রির পরিমাণ বাড়ছে এবং তারা আশা করছেন মেলাটি যতদিন শেষের দিকে যতটা যাবে এবং তাদের বেচা বিক্রি কিন্তু সেই পরিমাণ আরও বাড়তে থাকবে। এবং ক্রেতাদের সাথেও আমরা মেলার ব্যাপারে কথা বলেছি। ক্রেতারা যেটি বলছেন যে তাদের যে চিরাচারিত যে অভিযোগটি থাকে পণ্যের দামটি নিয়ে, সেই অভিযোগটি কিন্তু আমরা এবারও পেয়েছি এবং তারা বলছেন যে সব ধরনের পণ্যের যে দামটি আছে সেটি অন্যান্য মেলার থেকে কিন্তু এবার মেলায় কিন্তু একটু বেশি তারা বলছেন এবং সেই অভিযোগটি নিয়েই আসলে কিন্তু মেলাটি, এবারের মেলাও কিন্তু আসলে চলছে। তো মেলা প্রাঙ্গণ থেকে তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ। সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলার সবশেষ খবরাখবর জানাতে পূর্বাচল বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল। এবারে দেশের বাইরের প্রসঙ্গ।
ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতিতে সম্পৃক্ত সংক্রান্ত মামলায় ইমরান খানের 14 বছরের কারাদণ্ড হয়েছে। ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির কারাদণ্ড হয়েছে 7 বছরের। পাশাপাশি আল কাদির মামলায় ইমরান খানকে 10 লাখ রুপি জরিমানা গুনতে হবে, যেখানে বুশরা বিবিকে গুনতে হবে $5 লাখ জরিমানা। রাওয়ালপিন্ডির একটি আদালত দিয়েছে এই রায়, যেখানে 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান। এ নিয়ে চতুর্থ বড় কোনো মামলায় বিচার হলো তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রীয় উপহার বিক্রি, গোপন নথি ফাঁস আর অবৈধ বিয়ের মামলা। ইমরান খান এখনও কারাবন্দী, তার বিরুদ্ধে রয়েছে আরও অনেক মামলা। এরই মধ্য দিয়ে চলে এলাম শান্তবাজারের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। আমদানির পরেও চালের দামে লাগাম নেই রাজধানীর বাজারে। 40 টাকার চাল কেনা সংস্কার চায় বিএনপি। একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকার চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। হাজারীবাগে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, 2.5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে, পুড়েছে কয়েক কোটি টাকার পণ্য ও মেশিনারি। এমবিবিএস ভর্তি পরীক্ষায় 1.5 লাখের বেশি শিক্ষার্থী। দুর্বল সবল মেডিকেল কলেজ একীভূতের পরিকল্পনা। যদি আমরা কোয়ালিটি ঠিক রাখতে না পারি, আমি যদি প্রফেসর দিতে না পারি, হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। তা বন্ধ করা যাবে না, বন্ধ করতে হলে মার্চ করে দেবো। জলবায়ু পরিবর্তনে অনেকটাই ম্লান মাঘের চিরচেনা রূপ, ঋতু বৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার দাবি। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।